হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ফিজিক্স। আজকে কার্য ও শক্তি চ্যাপ্টার শুরু করা হবে। প্রথমে যে টপিক নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে কার্য, লিখে দেওয়া হয়েছে। তো চলো সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। তো প্রথমে আমরা কার্য সম্পর্কে আলোচনা করব, মানে কার্য কি, এর রাশিমালা, এখান থেকে নিউমেরিক্যালস, কার্য থেকে যত রকম কিছু হতে পারে সেই জিনিসগুলো নিয়ে আমরা প্রথমে আগে আলোচনা করে নেব। তো কার্য, যেটাকে আমরা কি বলি ইংরেজিতে, ওয়ার্ক ডান, ঠিক আছে? ইংলিশ টার্মগুলো একটু লিখে রাখছি পাশে, ওয়ার্ক ডান। ওকে, আচ্ছা। তো কার্যের রাশিমালা আমরা প্রথমে আগে বের করব। ধরে নাও এটা একটা অনুভূমিক তল, ধরে নিলাম একটা বস্তু রাখা আছে। ওকে, বস্তুটার ওপর এফ বল প্রযুক্ত করা হচ্ছে একটু কর্নারভাবে, ফলে বস্তুটা ধরে নাও সোজা এখান থেকে এখানে গেল, বুঝতে পারলাম? কর্নারভাবে টেনে নিয়ে যাওয়া হলো, কোথা থেকে কোথা, এখান থেকে এখানে। আচ্ছা, সরণ কতটা ঘটেছে? এই তো এতটা ছিল, এখানে গেল এখানে, তাহলে সরণ কত? এস। ক্লিয়ার? আর বল কোনভাবে প্রযুক্ত হয়েছে? একটু কর্নারভাবে সরণের সাথে। তো অবশ্যই দেখো সরণের ডাইরেকশন কোন দিকে ছিল, এখানে গিয়েছে এখানে, তাহলে সরণের ডাইরেকশন এটা। ওকে, আর বলের ডাইরেকশন এটা। তো এদের মধ্যবর্তী অবশ্যই একটা কোণ আছে, এটাকে আমরা থিটা ধরে নিলাম। এবার আমরা কার্যের সংজ্ঞা পড়ছি, দেখো। ওকে, এখানে আর লিখতে যাচ্ছি না, তুমি যদি মনে হয় লিখবো তো আমি যেটা বলছি এটা লিখে নিতে পারো নিজের মতো করে। সেটা হচ্ছে কার্যর সংজ্ঞা হলো কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল এবং বলের অভিমুখে যতটা সরণ ঘটল এদের গুণফল। আরও একবার রিপিট করি, কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল এবং বলের অভিমুখে যতটা সরণ ঘটল তাদের গুণফল। বা এটাকে উল্টোভাবে বলতে পারো, কোনো বস্তুর কতটা সরণ ঘটেছে এবং ওই সরণের দিকে কতটা বল প্রযুক্ত হয়েছে তাদের গুণফল। যেভাবে বলবে একই বিষয়। এবার একটা বিষয় বলো তো, সরণ কোন দিকে ঘটেছে? এই দিকে, কিন্তু বল এ পাশে প্রযুক্ত হয়েছে, তাহলে এই বলটা নিলে চলবে না। কোন বলটা নিব? সরণের অভিমুখে বলটা নিতে হবে, এটুকু সবসময় মাথায় মনে রাখবো। বলটা কোন বরাবর নেব? সরণের অভিমুখে। এবার এটা এফ, তো এটা দুটো উপাংশে ভাঙতে পারি। একটা যার সাথে কোণ করে সেই উপাংশটা কী হয় বলো? কস। তাহলে এটা কত হয়ে যাবে বলো? এফ কস থিটা। আর এর সাথে যেটা 90 সেটা কী হয় বলো? এফ সাইন থিটা। তো আমাদের এখানে এফ সাইন থিটার কোনো কাজ নেই, তার জন্য দেখবে বইয়ে সাধারণত এফ সাইন থিটাটাকে আঁকা হয় না, কারণ সেটা আমার প্রয়োজনই নেই। তো তুমি যদি মনে করো এটা মিটিয়ে দেবো, মিটিয়ে দিতে পারো, কিচ্ছু যায় আসে না, আমি মিটিয়ে দিলাম। শুধু শুধু সেখানে থাকবে, দেখতে বাজে লাগে। তো এফ, এটা যার সাথে কোণ করে সেই দিক বরাবর উপাংশ কী হয়? কস হয়। তাহলে এটা এফ কস থিটা। আচ্ছা, এবার বলো তো সরণের অভিমুখে কী ক্রিয়া করছে? এফ কস থিটা ক্রিয়া করছে, হ্যাঁ কি না? তাহলে এখন আমরা কার্য ডাব্লিউ দিয়ে রিলেট করছি। কার্য ডাব্লিউ সমান কী বলতে পারি? যে সরণের দিকে কত বল প্রযুক্ত হচ্ছে? এফ কস থিটা। আর সরণ কতটা ঘটেছে? এস, হ্যাঁ কি না? তাহলে এটাকে আমরা চাইলে কি লিখতে পারি? এফ এস কস থিটা। এই তো কার্যের রাশিমালা পেয়ে গেলাম। আর মনে করার চেষ্টা করো, এ ডট বি মানে কি ছিল? এ বি কস থিটা, হ্যাঁ কি না? সেটা উল্টো হয়ে পড়ো, এ বি কস থিটা মানে এ ডট বি। তাহলে এফ এস কস থিটা মানে কি লিখতে পারি বলো? এফ ডট এস। এটা হচ্ছে কার্যের রাশিমালা। আচ্ছা, কোনটা কখন ইউজ করব? অঙ্কে যদি দেখতে পাচ্ছ মান বলছে, কোনোরূপ ভেক্টর ফর্ম ইউজ করছে না, এটা ইউজ করো। আর অঙ্কে যদি ভেক্টর ফর্মে বলছে এটা ইউজ করবা। মাথায় ঢুকলো কি ঢুকলো না? ক্লিয়ার? আচ্ছা, বলো তো কার্য স্কেলার রাশি না ভেক্টর রাশি? কী রাশি? অবশ্যই এটা ভেক্টর দেখে ভুল করে ভেক্টর না বলে দিই, কার্য হচ্ছে স্কেলার রাশি। কেন বলো তো? এই যে গুণফলটা, এটা কি গুণফল? এটা হচ্ছে ডট গুণফল, আর ডট গুণফলের অপর আর একটা নাম কি? স্কেলার গুণফল। কেন স্কেলার গুণফল? কারণ গুণ করছি দুটো ভেক্টরকে, কিন্তু পাচ্ছি একটা স্কেলার, তাকেই কি বলা হচ্ছে? স্কেলার বা ডট গুণফল। তাহলে ডাব্লিউ একটা কী রাশি? স্কেলার রাশি। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস একটু মনে রাখিও, এটা আমরা কি ফর্মে লিখলাম? একটু মেটাই। এটা কখন আমরা যে এই দুটো ফর্মুলা কখন ইউজ করবো? যখন এফটা কি ধ্রুবক বা স্থির মানের একটা বল, মানে এফ এর মান পরিবর্তন হচ্ছে না,
এফ এর মানটা ধ্রুবক থাকবে, স্থির মানের, 5 নিউটন, 10 নিউটন, 20 নিউটন, 15, চেঞ্জ হবে না। যদি চেঞ্জ হয় তাহলে আর একটা ফর্মুলা লিখে রাখবা, ডব্লিউ সমান ইন্টিগ্রেশন আমরা লিখতে পারি এফ ডট ডিএস। ঠিক আছে, এটা লিখতে পারি। এটা কখন? যখন এফটা কি পরিবর্তনশীল। মানে কেমন, একটু এক্সাম্পল দিয়ে তাহলে বুঝতে পারবা। আচ্ছা, আর একটা একটু বিষয় বলি, সেটা হচ্ছে সাধারণত আমাদের এই ফর্মুলা সাধারণত ইউজ করতে হয় না, যেটা বেশি ইউজ করতে হয় সেটা লিখি ইন্টিগ্রেশন এফ ডিএক্স, কারণ এক্সের সাপেক্ষে বেশিরভাগ অঙ্ক বলে দেওয়া হয়। জেনারেল ফর্মুলা এটা, কিন্তু আমাদের বেশিরভাগ এটা ইউজ করতে হয়। তো অঙ্ক করার সময় আমাদের কার্যের 3টা ফর্মুলা, এটা ইউজ করব, এটা আর এটা। আচ্ছা, এটা কখন? এটা কখন? যখন এফ এর মান নির্দিষ্ট 5 নিউটন, 10 নিউটন, 20 নিউটন এরকম বলা থাকবে, একটা নির্দিষ্ট মান থাকবে। ঠিক আছে, বা ভেক্টর ফর্মেও থাকতে পারে, একটা নির্দিষ্ট থাকবে। তো ভেক্টর ফর্মে থাকলে এটা, মান থাকলে এটা। আচ্ছা, এটা কখন ইউজ করব? যদি দেখতে পাও এফটা পরিবর্তনশীল। কী করে বুঝবো? আমি এক্স দিয়ে বুঝাই, কারণ অঙ্ক আমাদের এক্স দিয়ে বেশিরভাগ করতে হবে। এফ সমান লেখা আছে মনে করো 2x প্লাস 3x স্কোয়ার বা 7 প্লাস 2x, যা ইচ্ছা তাই লিখে দিলাম। মানে এক কথায় যে এফটা হবে সেটা কার ওপর নির্ভর করবে? এক্সের ওপর নির্ভরশীল। ঠিক আছে, মানে যেমন যেমন এক্সের মান চেঞ্জ হবে তেমন তেমন কিসের মান চেঞ্জ হবে? এফ এর মান চেঞ্জ হবে। তার জন্য বললাম এফটা যখন কি পরিবর্তনশীল। পরিবর্তনশীল মানে কি কার ওপর নির্ভর করবে? এই যে এক্স বা সরণের ওপর নির্ভর করবে। বুঝতে পারলাম? তাহলে এই ফর্মুলা কখন ইউজ করবে? এফটা পরিবর্তনশীল, বা কি বলতে পারি কার ওপর নির্ভর করবে? সরণের ওপর নির্ভর করবে। যেমন যেমন এক্স পরিবর্তন হবে এফ তেমন তেমন পরিবর্তন হবে। আর এটা তখন এফ এর মান একটা নির্দিষ্ট থাকবে। অঙ্ক করালে সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কার জন্য ক্লিয়ার হয়ে গেল? রাশিমালা কখন কোনটা ইউজ করবে সব বলে দেওয়া হলো। আচ্ছা, বা এখানে লিখতে পারো যেহেতু এক্সের সাপেক্ষে বলবো যে বলটা কি ফাংশন অফ কি এক্স হবে, এক্সের ফাংশন হবে। এই তো এক্সের ফাংশন মানে কি এক্সের ওপর নির্ভরশীল, আমি এর সাপেক্ষে বললাম। ঠিক আছে, যেহেতু এটা এক্স দিয়ে লিখেছি। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার বলো একটা টপিক লিখবো কার্যহীন বল। এটা কি জিনিস বলো তো? কার্যহীন বল, নো ওয়ার্ক ফোর্স বলা হয়। কার্যহীন বল মানে নো ওয়ার্ক ফোর্স। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটাকে কী করে লিখতে পারি? আচ্ছা বলো তো, যদি এই জিনিসটা হয় বলবা কি হবে? যদি এফ লম্ব এস হয়, মানে প্রযুক্ত বল আর সরণ পরস্পর 90 ডিগ্রি কোণে আছে, মানে থিটা কত ডিগ্রি? 90। হ্যাঁ কি না? তাহলে ডাব্লিউ সমান কত হবে? ডাব্লিউ সমান হয়ে যাবে এফ এস কস থিটা। তো কস থিটার জায়গায় কত হবে? কস 90। তাহলে কস 90 কত? 0। তাহলে ডাব্লিউ সমান 0। তো ভালো করে দেখো, এখানে বলও প্রযুক্ত হয়েছে, সরণও হয়েছে, তবুও কার্য 0। কেন? শর্তটা কি? শর্ত এটা, যখন বল আর সরণ পরস্পর লম্ব হয় তখন সেই বল দ্বারা কোনো কার্য হয় না, এই বলকেই বলা হচ্ছে কার্যহীন বল। তো কার্যহীন বল মানে বল আর সরণ পরস্পর লম্ব। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, যেমন একটা উদাহরণ, কার্যহীন বলের একটা উদাহরণ, যেমন ঠিক আছে, এটা কার্যহীন বলের আমরা উদাহরণ নিচ্ছি, যেমন অভিকেন্দ্র বল একটা কার্যহীন বল। একটা এক্সাম্পল মনে রাখবো, অভিকেন্দ্র বল। কেন একটু ভাবো, দেখে নাও, একটা বস্তু বৃত্তপথে ঘুরছে, আমরা বৃত্তগতি চ্যাপ্টার পড়ে এসেছি। তো যে কোনো মুহূর্তে মনে করো বস্তুটা এই দিকে ঘুরছে, ধরে নিলাম, বেগের ডাইরেকশন কোন দিকে হয়? যে বিন্দুতে ধরছো সেখান থেকে স্পর্শক, তাহলে এই দিকে যাচ্ছে, এটা হয়ে গেল ভি এর ডাইরেকশন। কোন বিন্দুতে? এই বিন্দুতে। আর অভিকেন্দ্র বল সবসময় কোন দিকে ক্রিয়া করে? কেন্দ্রের দিকে, এফ। তাহলে ভালো করে বলো তো, বেগ আর বলের মিডিল অ্যাঙ্গেল কত? 90। আর বেগের ডাইরেকশন যা হয় সরণের ডাইরেকশন একই হয়, সরণ আর বেগের ডাইরেকশন অলওয়েজ কী হয়? সেম হয়। তো বেগের ডাইরেকশন বলো সরণের ডাইরেকশন বলো একই কথা। তাহলে বেগ আর বলের মধ্যবর্তী কোণ কত? 90। তাহলেই cos 90 0, তাহলে কার্যহীন হয়ে যাবে। হ্যাঁ কি না? তাহলে অভিকেন্দ্র বল একটা কার্যহীন বল। যদি এই মোমেন্টটা ধরো তাহলে ভি কোন দিকে? এ পাশে, তাহলে এটা তখন ভি হয়ে যাবে। আর এফ কোনটা? সবসময় কেন্দ্রের দিকে। তো অলওয়েজ যে কোনো বিন্দুতে দেখো 90 হবে। তাহলে অভিকেন্দ্র বল একটা কার্যহীন বলের উদাহরণ। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারলাম বিষয়টা। এবার আমরা একটু কার্যের একক মাত্রাটা একটু জেনে নিই। চলো একক লিখে দিলাম। একক বলো, সিজিএসে একটা লিখবো, একটা এসআই লিখবো। সিজিএসে একক কী হবে? বল ইন্টু সরণ। তো কস থিটার তো কোনো একক হবে না, এটা সংখ্যা। তাহলে বলের সিজিএস একক কী বলো? ডাইন। আর দূরত্ব বা সরণ সেমি। একে কি বলা হয় বলো তো? আর্ক বলা হয়। বুঝতে পারলাম কি পারলাম না? আমরা আর্কটাই বেশি ইউজ করি, কিন্তু মনে রাখবা ডাইন সেমিকে আর্ক বলা হয়। মাথায় ঢুকলো? একই রকম চলে এসআই কি বলবো বলো, ভেবে দেখো। এসআই কি? বল নিউটন,
সরণ মিটার। এটাকে আমরা কি বলবো, বা এটাকে আমরা জুল বলি, ক্যাপিটাল জে দিয়ে লিখলাম। ঠিক আছে, এটাই বেশি ইউজ হয়, আর্গ আর জুল এটাই বেশি ইউজ হয়। এবার দেখো সংজ্ঞা তৈরি করছি জুলের আর্গের। আচ্ছা আগে মাত্রাটা লিখে নিই, তারপরে সংজ্ঞাগুলো দেখাচ্ছি। মাত্রা, দেখো মাত্রা কি হবে, বলের মাত্রা সরণের মাত্রা। বলের মাত্রা কি এম এল টি ইনভার্স টু, সরণের মাত্রা এল, তাহলে কত হয়ে গেল এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এটা হয়ে গেল কার্যের মাত্রা। তাহলে মাত্রা সব ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা এবার দেখো যে জিনিসটা বলবো সেটা হচ্ছে সংজ্ঞা কী করে তৈরি করতে হয়। দেখে নাও, মনে করো আমি এক আর্গের সংজ্ঞা তৈরি করতে চাইছি, তাহলে ডাব্লুর জায়গায় কত লিখলাম, আর্গ সমান কত, বলের জায়গায় কত, এক ডাইন ইন্টু কত বলো, এখানে ডট বা এরকম কোনো বিষয় নেই, এটা ইন্টু দিলাম এক সেমি, এক সেমি, হ্যাঁ এক সেমি। এখানে কস থিটা বলে কোনো কিছু দিয়েছি, দিইনি, মানে কস থিটা কত ধরেছি, ওয়ান। ওয়ান মানে কি, থিটা কত ডিগ্রি, কস জিরোতে তো ওয়ান হয়, তাহলে কস জিরো যেহেতু কস থিটাকে যেহেতু ওয়ান ভেবে নিয়েছি, দেখো বল ইন্টু সরণ লিখেছি, কস থিটা লিখিনি, এফএস কস থিটা হয়, তো বল ইন্টু কস থিটা লিখি মানে কস জিরো, হ্যাঁ কি না, থিটা জিরো ডিগ্রি। থিটা জিরো মানে কি, বল আর সরণকে একই দিকে ক্রিয়া করছে, দেখো থিটা জিরো মানে বল আর সরণ একই দিকে ক্রিয়া করছে। এবার দেখো এক আর্গ কাকে বলছে, কোনো বস্তুর ওপর এক ডাইন বল প্রয়োগ করলে ওই বলের অভিমুখে যদি বস্তুর সরণ 1 সেন্টিমিটার হয়, তাহলে যে পরিমাণ কার্য ঘটে তাকে এক আর্গ বলে। বুঝতে পারলাম কি বললাম না, কেন বুঝতে পারলে, বলের অভিমুখে বললাম কারণ মধ্যবর্তী কোণকে জিরো করতে হবে, তবে তো cos 0 1 হয়ে যাবে, শুধু বল আর সরণ পড়ে থাকবে। একই রকম এক জুলের কি সংজ্ঞা বলবো বলো, এক জুল দেখে নাও, কোনো বস্তুর ওপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে বস্তুর সরণ 1 মিটার হয়, তাহলে যে পরিমাণ কার্য হয় তাকেই কি বলা হচ্ছে, 1 জুল। তো আমরা এইভাবে সংজ্ঞা দিতে পারি। তাহলে বুঝতে পারলাম জুল আর্গের সংজ্ঞা কী করে করতে হয়। এবার আমরা ডিরেক্ট নিউমেরিক্যালসে চলে আসবে, এই পর্যন্ত আগে দেখে নাও। এবার আমরা কার্যের নিউমেরিক্যালসে চলে এলাম, অঙ্কে। দেখো প্রথম কোয়েশ্চেন কী বলছে, এফ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ নিউটন বলের ক্রিয়ায় একটি কণা r1 ভেক্টর সমান i ক্যাপ প্লাস 2j ক্যাপ মিটার অবস্থান থেকে r2 ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মিটার অবস্থানে যায়, বল দ্বারা কৃত কার্যের পরিমাণ অপশান দেওয়া আছে। তো যেহেতু ভেক্টর ফর্মে আছে এফ ডট এস ইউজ করবো, তো এফ তো জানাই আছে, এফ কত জানা আছে বলো, 2i ক্যাপ প্লাস কত বলো 3j ক্যাপ, হ্যাঁ কি না। আচ্ছা সরণ এস মানে কি, সব সময় মনে রাখবো অন্তিম মাইনাস প্রাথমিক, অন্তিম কত r2, প্রাথমিক কত r1, চলো এক লাইনে করে দিই। তাহলে কি দুটো আই থেকে একটা আই বাদ, তাহলে শুধুমাত্র কত হবে, শুধু আই। চারটা জে থেকে দুটো জে বাদ, মানে কত হবে 2j ক্যাপ। ওকে, ডাব্লিউ সমান কি বলো, এফ ডট এস, তো ডট করে দাও। ডট মানে কি, আয়ের সাথে আই, জের সাথে যে গুণ, আয়ের সাথে কত 2, এখানে 1, 2 একে কত 2, প্লাস এখানে 3, এখানে 2, 3 2 কত 6, তাহলে উত্তর কত হলো 8। অপশান কোনটা, অপশান বি। বুঝতে পারলাম। তাহলে তোমরা পরেরটা নিজেরা পজ করে ট্রাই করো, মোছার জিনিসটা কোথায় গেল, হ্যাঁ পরেরটা নিজেরা পজ করে ট্রাই করো তো কী হবে। 2 কোয়েশ্চেনটা নিজেরা করার চেষ্টা করি, কি হবে দেখো। একটি কণার ওপর 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ নিউটন পরিমাণ বল প্রয়োগ করার ফলে কণাটি -2i ক্যাপ প্লাস 5j ক্যাপ মিটার থেকে 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ মিটারে যায়, বল দ্বারা কৃত কার্য হবে অপশান দেওয়া আছে। তো একই রকমভাবে কত আসছে বলো, আগে পজ করে ট্রাই করো। ওকে চলো মিলিয়ে নাও। তো বল এফ সমান দেওয়া আছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, সরণ মানে কি অন্তিম মাইনাস প্রাথমিক, অন্তিম এটা অন্তিম হচ্ছে 4i ক্যাপ প্লাস কত, সরি এটা 4j ক্যাপ আছে, 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস প্রাথমিক কোনটা ওই যে দেখো না -2i ক্যাপ প্লাস 5j ক্যাপ। চলো করা যাক। তাহলে এটা থেকে এটা বাদ দেবো, এটা যে এখানে যে আছে আছে, এখানে আই নেই, এখানে আই আছে, তো চলো আগে আইটা করে নিচ্ছি, মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে 2i ক্যাপ আগে লিখে দিলাম। ক্লিয়ার। এবার যে থেকে যে বাদ দাও, 4টা যে থেকে 5টা যে বাদ, তার মানে কি মাইনাস জে, এখানে কে আছে এখানে কে নেই, তাহলে এটাই হবে প্লাস 3k। বুঝতে পারলাম কি পারলাম না, দেখো এখানে আই নেই এখানে আই আছে, তো প্রথমে আগে আইটাকে লিখে নিলাম, কারণ আই জে কে প্রথমে আইটা লিখে অভ্যস্ত, তুমি আগে পরে করো কিচ্ছু যায় আসে না। মাইনাস মাইনাসে প্লাস 2i ক্যাপ, 4টা যে থেকে 5টা যে বাদ, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস জে ক্যাপ, 3টা কে থেকে কে নেই তাহলে কে ক্যাপ,
তাহলে ডাব্লিউ সমান কি বলো, এফ ডট এস। ডট মানে কি, আয়ের সাথে আই, জের সাথে যে, কে এর সাথে কে। দেখো 4 2 কত বলো, 8, 4 2 8, 3 আর -1 মানে -3। এখানে কে নেই, এখানে কে আছে মানে কত, 0, লেখার প্রয়োজন নেই। বুঝতে পারলাম কি পারলাম না? তুমি এটাকে এটাও তো ভাবতে পারো যে 0 × কে ক্যাপ ছিল, তাহলে 0 × 3 মানে 0। এক কথায় ডট তখনই হয় যখন দুই জায়গাতেই থাকে, ঠিক আছে। এই যে এক জায়গায় আছে একটাতে নেই, তখন ডট 0 হয়ে যায়। তার কারণ কি, সেটাকে আমরা 0 ভাবতে পারি। তো উত্তর 5, তাহলে অপশান সি। চলো পরেরটা ট্রাই করো, পজ করে দেখি তো। পরের কোয়েশ্চেনটা ট্রাই করো কি আসছে। 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ নিউটন বলের ক্রিয়ায় একটি কণা 2 3, 5 অবস্থান থেকে 12 15 8 অবস্থানে যায়। কণাটির সরণ মিটার এককে হলে কৃতকার্যের পরিমাণ। চলো এফ কত দেওয়া আছে, এফ সমান কত, 5i ক্যাপ প্লাস কত বলো, 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ হয়েছে। আর সরণ এস সমান, সরণ মানে সবসময় অন্তিম মাইনাস প্রাথমিক। তো অন্তিমে কত আছে, এক্স, এটা এক্স ওয়াই জেড এগুলো, ঠিক আছে, এক্স ওয়াই জেড। তাহলে অন্তিম থেকে প্রাথমিক বাদ দাও, 12 থেকে 2 বাদ, যাতে বুঝতে পারো তার জন্য আমি প্রথমে আগে শর্টে লিখে দিচ্ছি। 12 - 2 আই ক্যাপ প্লাস কত বলো, 15 - 3 জে ক্যাপ প্লাস 8 - 5 কে ক্যাপ। বুঝতে পারলাম? অন্তিম মাইনাস প্রাথমিক করো, এটা এক্স, এটাও এক্স, তাহলে এক্স এক্স বাদ দাও, 12 থেকে 2 আই ক্যাপ হয়ে গেল এক্স, যেহেতু 15 থেকে 3 জে ক্যাপ, 8 থেকে 5 কে ক্যাপ। তাহলে কত আসছে বলো, 10 আই ক্যাপ প্লাস 12 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তাহলে ডাব্লিউ সমান কি বলো, ডাব্লিউ সমান হয়ে গেল এফ ডট এস। তাহলে এটা ডট করো, এটাকে আর এটাকে ডট করো। তাহলে আয়ের সাথে আই ডট করলো, 5 10 50, 12 দুগুণা কত 24, 3 3 কত 9। তাহলে কত হচ্ছে 74 আর 9 মানে 6 83, অপশান সি। বুঝতে পারলাম? এইভাবে করতে হবে। পরের কোয়েশ্চেন দেখো, পরের কোয়েশ্চেন কী বলছে, পজ করে ট্রাই করি। পরেরটা দেখো, এফ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 15j ক্যাপ প্লাস 6k ক্যাপ নিউটন বলের অধীনে একটি বস্তু গতিশীল হওয়ায় y অক্ষ বরাবর 10 মিটার সরণ ঘটে, এক্ষেত্রে কৃতকার্য। তো ডাব্লিউ মানে কি বলো, এফ ডট এস। এফ ভেক্টর সমান কত, 2i ক্যাপ প্লাস 15j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এবার ভালো করে দেখো সরণটা কত হবে, ভালো করে দেখো। সরণ মান তো 10 মিটার বলা আছে, কিন্তু কোন দিকে, সরণ কোন দিকে ঘটেছে, কোন অক্ষ বরাবর, ওয়াই। তার মানে 10, ওয়াই মানে কোন ক্যাপ, জে ক্যাপ, তাহলে 10j। বুঝতে পারলাম কি পারলাম না? মানে এখানে এস সমান হয় 10, 10 মিটার সরণ, ওয়াই অক্ষ বরাবর, তাহলে 10j ক্যাপ মিটার। বুঝতে পারলাম? তো ডট করো, তাহলে আয়ের এখানে আই আছে নেই, 0, জে আছে, তাহলে জে এর সাথে শুধু জে হবে, আই আর কে নেই যেহেতু, ওটা 0, তাহলে জে এর সাথে জে, তাহলে 15 × 10 150 জুল। অপশান দেখো কোনটা আছে, অপশান বি। বুঝতে পারলাম? পরের কোয়েশ্চেন কী বলছে দেখে না, পরেরটা পজ করে ট্রাই করি। তাহলে যদি এক্স অক্ষ বলতো আই ক্যাপ বসাতাম, ওয়াই অক্ষ বলতো জে ক্যাপ, আর জেড অক্ষ বললে কি, কে ক্যাপ বসাবো। একটি বস্তুর ওপর একটি স্থির মানের বল এফ ভেক্টর সমান -i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ নিউটন বলের প্রয়োগে বস্তুটি জেড অক্ষ বরাবর 4 মিটার এবং পরে ওয়াই অক্ষ বরাবর 3 মিটার সরাতে কৃতকার্যের পরিমাণ হবে। চলো করা যাক, কোশ্চেনটা বুঝতে হবে, দেখে নাও। একটি বস্তুর ওপর একটি স্থির মানের বল এফ ভেক্টর সমান কত দেওয়া আছে বলো, -i ক্যাপ প্লাস কত 2j ক্যাপ প্লাস কত 3k ক্যাপ। ক্লিয়ার? আচ্ছা, এটা এফ ভেক্টর হয়ে গেল। সরণটা এই জায়গাটা একটু বুঝতে হবে। দেখো সরণটা কি, চলো এটাকে এক্স জেড প্লেন ভেবে নিচ্ছি। ওকে, যা ভাববে ভাবো, ওটা কিছু যায় আসে না। এক্স জেড, যেহেতু সরি এক্স জেড বলছি, ওয়াই জেড প্লেন, কারণ ওয়াই গেছে আর কোথায় গেছে, জেডে। তো এটাকে ওয়াই ভেবে নিলাম, এটাকে জেড ভেবে নিচ্ছি, আর এটাকে এক্স ভেবে নাও, যেটা এক্স ওয়াই জেড হয়। হয়েছে? তো বলেছে প্রথমে জেডে গিয়েছে কত, 4 মিটার। তাহলে প্রথমে জেডে গেল 4 মিটার। আচ্ছা, এটা 4 মিটার গেল প্রথমে জেড অক্ষ বরাবর। তারপরে গিয়েছে ওয়াই অক্ষ বরাবর 3 মিটার, মানে ওয়াই অক্ষ বরাবর 3 মিটার। বলো সরণ কত হবে, শুরু এখানে হয়েছিল, গেল এখানে, তাহলে সরণকে শুরু থেকে শেষ, হ্যাঁ কি না? তাহলে এটা কি লব্ধি হয়ে গেল না এই দুটোর? দেখো ভেক্টর ত্রিভুজ সূত্র আমরা জানি, এটা কি লব্ধি, শেষ শুরু, শুরু থেকে শেষ লব্ধি। বুঝতে পারলাম ভেক্টর ত্রিভুজ সূত্র। বলো জেড অক্ষ বরাবর কত মিটার গিয়েছিল যেন, আবার রিপিট করছি একটু জিনিসটা, 4 মিটার। তাহলে 4, যেহেতু জেড অক্ষ বরাবর কে ক্যাপ,
তারপরে ওয়াই অক্ষ বরাবর 3 মিটার মানে 3 ওয়াই অক্ষ বরাবর মানে জে ক্যাপ। ঠিক আছে, তাহলে সরণ কোথায় শুরু হয়েছিল এখানে গেল এখানে, তো সরণ কি শুরু থেকে শেষ, মানে দুটোকে কী করতে হবে অ্যাড, মানে 4k ক্যাপ প্লাস কত 3j ক্যাপ। এখানে আবার অন্তিম মাইনাস প্রাথমিক না করে দিই, এটা বলেনি যে এখান থেকে এখানে গেল, পরপর প্রথমে এটুকু তারপরে এখানে, তাহলে সরণ কতটা প্রাথমিক থেকে অন্তিম। বুঝতে পারলাম? তাহলে এখানে সরণটা কত হবে বলো, তাহলে আগে যেটাকে আগে লিখছি, তাহলে 3j ক্যাপ প্লাস কত 4k ক্যাপ। বুঝতে পারলাম? তো ডাব্লিউ সমান কি এফ ডট এস ডট করা যাক, আই তো নেই, আইটাকে বাদ দাও, জের সাহায্যে 3 2 6 3 4 12 মানে 18, অপশান সি। বুঝতে পারলাম? পরের কোয়েশ্চেন কি বলছে দেখে নাও, পরেরটা ট্রাই করি কি বলছে। পরেরটা বলছে 5 নিউটন বলের ক্রিয়ায় একটি গতিশীল বস্তু 10 মিটার দূরত্ব অতিক্রম করে এবং বল দ্বারা কৃত কার্য হয় 25 জুল। বলের অভিমুখ ও বস্তুর গতির অভিমুখের মধ্যবর্তী কোণ। আচ্ছা চলো পজ করে ট্রাই করো দেখি কি বলছে, পজ করে ট্রাই করি। 5 নিউটন বল, তাহলে এফ সমান কত 5 নিউটন, 10 মিটার সরণ, এস সমান কত 10 মিটার, সব মান বলেছে, ভেক্টর বলেনি কোনো কিছু। কার্য ডাব্লিউ সমান কত 25 জুল। কী চেয়েছে থিটা, ডাব্লিউ সমান কি এফ এস কস থিটা, ডাব্লিউর ভ্যালু কত 25, বল কত 5, সরণ কত 10, কস থিটা, কস থিটা সমান কত 25 বাই কত বলো 50 মানে হাফ, তো হাফ মানে কত হয় 60 ডিগ্রি। দেখো তাহলে অপশান কোনটা আসবে, অপশান বি। বুঝতে পারলাম? আচ্ছা দেখে নাও, এবার নেক্সট কোয়েশ্চেনে চলে এলাম। কি বলছে, 20 কেজি ভরের বস্তুর ওপর 5 + 3x নিউটন মানের একটি বল প্রযুক্ত হওয়ায় বস্তুটি এক্স অক্ষ বরাবর এক্স থেকে 2 মিটার অবস্থান থেকে x সমান 6 মিটার অবস্থানে যায়। ওই বল দ্বারা বস্তুর ওপর কৃত কার্য অপশান দেওয়া আছে। এখানে ভালো করে দেখো, আমরা কার্যের কটা ফর্মুলা জানি, একটা জানি ডাব্লিউ সমান এফ ডট এস, একটা জানি এফ এস কস থিটা, আর একটা কী জানি বলো ইন্টিগ্রেশন এফ ডিএক্স। এবার ভালো করে দেখো, এই যে বলটা এটা কার ওপর নির্ভরশীল, ভালো করে দেখো, এখানে বলটা এক্সের ওপর নির্ভরশীল, এফ সমান কত 5 + 3x বলেছিলাম, যখন এফটা কি এক্সের ওপর নির্ভরশীল হবে তখন আমরা কি করব ইন্টিগ্রেশন করব। তাহলে কার্য ডাব্লিউ সমান কি লিখব ইন্টিগ্রেশন এফ ডিএক্স। ঠিক আছে, কত থেকে কত 2 মিটার থেকে কত 6 মিটার, তাহলে নিচে 2 ওপরে 6। বুঝতে পারলাম? এফ কত 5 + 3x, এখানে ডিএক্স, এখানে কত 2 6। এবার এর জন্য একটু ইন্টিগ্রেশন জানতে হবে, সেটা কি আমি এখানেই দেখো বলে দিচ্ছি। যদি শুধু সংখ্যা থাকে মানে শুধু ধ্রুবক থাকে তাহলে x গুণ করে দাও, তাহলে 5x হয়ে গেল, প্লাস 3 রেখে দিলাম, এক্সের পাওয়ারে কত আছে কিছু নেই মানে কত আছে 1, তো পাওয়ারে কি হয় 1 বেড়ে যায়, তাহলে আরও 1 বাড়িয়ে দাও, তাহলে 1 + 1 কত 2, পাওয়ারে 1 অ্যাড হয়, বেড়ে যায় মানে 1 অ্যাড হয়, তাহলে 1 ছিল, আরও 1 আরও 1 অ্যাড করো, তাহলে 1 + 1 2, আবার সেটাই নিচে বসে যায়। এটাই হচ্ছে ইন্টিগ্রেশন মানে। যদি x³ থাকতো তাহলে 1 বাড়িয়ে দিলে কত হতো 4/4, তাহলে বুঝতে পেরেছি যত থাকবে পাওয়ারে কি করব 1 বাড়িয়ে দেবো, আবার সেটাই নিচে বসাবো, হয়ে গেল। আচ্ছা, এটাকে আপার লিমিট বলে, ওপরে 6 বসে দিলাম, এটা লোয়ার লিমিট, নিচে 2 বসে দিলাম। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে ওপরের ভ্যালুটাকে একবার এক্সের জায়গায় বসা, তাহলে কত 5 × 6 প্লাস 3 × কত 6² 2, ওপরের ভ্যালুটা বসানো হয়ে গেল, এক্সের জায়গায় মাইনাস দিতে হয়। এবার নিচের ভ্যালুটা এক্সের জায়গায় বসো, 5 × 2 প্লাস 3 × কত 2² 2, তাহলে কত হচ্ছে ক্যালকুলেশন করা যাক। দেখো আমি একটু এই পাশে করে দিচ্ছি, 5 6 30, 2 দিয়ে 6 6 36, 2 দিয়ে কাটলে 18, 3 18 কত 54, তাহলে 54 আর এটা কত হলো 30 মানে 84, মাইনাস এটা কত 5 2 10, একটা 2 কেটে গেল, 3 2 6, তাহলে 6 আর 10 16, তাহলে কত আসবে গো, এটা করলে 84 থেকে 16 বাদ 68, অপশন সি। বুঝতে পারলাম তাহলে কি করে করতে হয়। যখন দেখতে পাচ্ছ বলটা কার ওপর নির্ভর করছে এক্সের ওপর,
ঠিক আছে, তাহলে বলটা পরিবর্তনশীল, যেমন যেমন এক্স পরিবর্তন হবে তেমন তেমন বল চেঞ্জ হবে। তো বললাম যখন এফ পরিবর্তনশীল হয় তখন ইন্টিগ্রেশন করতে হবে। পরের কোয়েশ্চেন দেখো, 7এরটা হয়ে গেল, তাহলে 8এরটা তোমরা নিজেরা পজ করে ট্রাই করো। দেখো কোয়েশ্চেনটা লেখা আছে, নিজেরা পজ করে ট্রাই করে বলো এটা কি হবে। 8এর কোয়েশ্চেন বলছে একটি বস্তু কণা x সমান 0 মিটার থেকে x সমান 5 মিটার পর্যন্ত f সমান 7 - 2x + 3x স্কয়ার নিউটন বলের ক্রিয়ায় x অক্ষ বরাবর গতিশীল, এক্ষেত্রে কৃতকার্য অপশন দেওয়া আছে। চলো দেখি, পজ করে ট্রাই করো। এখানে বুঝতে পারছো fx এর উপর নির্ভরশীল। আচ্ছা পজ করেছো, করো। আচ্ছা মিলিয়ে নাও। w সমান কি ইন্টিগ্রেশন f dx, কোথা থেকে কোথা 0 থেকে 5, তাহলে 0 5, f এর ভ্যালু চলো বসিয়ে দিই 0 5, f এর ভ্যালু কত 7 - 2x প্লাস কত 3x স্কোয়ার dx হয়েছে। 7 এর ইন্টিগ্রেশন দেখো কিছু নেই মানে শুধু x গুণ করে দাও, -2 রাখলাম, x পাওয়ারে কত আছে 1, আরও 1 বাড়িয়ে দাও তাহলে 2, সেটাই নিচে বসে গেল, প্লাস 3 পাওয়ারে কত আছে বলো 2, আরও 1 অ্যাড করো তাহলে 3 হয়ে গেল, নিচে কত 3। বুঝতে পারলাম, ওপরের ভ্যালুটা কত আছে 5, নিচের ভ্যালু কত আছে 0। নেক্সট এবার দেখো কী করবো, 2 2 কেটে গেল, 3 3 কেটে গেল, একবার ওপরের ভ্যালুটা এক্সের জায়গায় বসে, তাহলে এক্সের জায়গায় বসে, তাহলে 7 × 5 - 5 স্কোয়ার প্লাস 5 কিউব হয়ে গেল, মাইনাস নিচের ভ্যালুটা বসাও, দেখো সব জায়গায় 0 আছে, তো এখানেও 0 0 0, তো এটা 0ই হয়ে যাবে, না বসালেও চলবে। বুঝতে পারলাম, এক্সের সব জায়গায় 0 বসাও, 0 0 0। বলো 7 × 5 কত 35, 125 থেকে 25 বাদ 100, তাহলে 135। 135 কোথায় আছে দেখো অপশান ডি। বুঝতে পারলাম, তো এইভাবে অঙ্কগুলো করতে হবে। পরের কোয়েশ্চেন মেটাই। আচ্ছা 9এর কোয়েশ্চেন, 10 কেজি ভরের একটি ব্লককে ভূমি থেকে 2 মিটার উচ্চতায় তুলতে 230 জুল কার্য করতে হয়, ব্লকটির ত্বরণ হবে, অপশন দেওয়া আছে। এটা কি করে করব দেখে নাও। ধরে নাও একটা বস্তু আছে, কোথায় নিয়ে যাচ্ছি ওপরে, তাহলে নিচে mg ফোর্স, আর ওপরে নিয়ে যাচ্ছি মানে অবশ্যই ওপরে একটা বল ক্রিয়া করছে, যেহেতু যাচ্ছে ওপরের দিকে একটা ত্বরণ সহ যাচ্ছে, সেটাকে আমরা এ ধরে নিলাম, যেটা আমাদের বের করতে হবে। একটা এই সাইডে ধরে নিয়ে গেছি, ধরে নাও। বুঝতে পারলাম চিত্র, mg নিচে, ওপরে একটা বল দিয়ে ওপরে নিয়ে যাচ্ছি, তাহলে এর ওপর লব্ধি বল কত হবে। আমরা যে f সমান ma ফর্মুলা অ্যাপ্লাই করি, এখানে ফটা কি লব্ধি বল, তো এখানে লব্ধি বল কত বলো, ওপরে f নিচে mg, যাচ্ছে ওপরে, তাহলে ওপরেরটা মাইনাস নিচেরটা, এরকম করে ভাবো। ওপরে 10 নিউটন, নিচে 8 নিউটন, ঠিক আছে, তাহলে লব্ধি বল কত 10 - 8, ওটাই তো এখানে f। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো তো, ওপরে f, তাহলে ওপরে f নিচে mg, তাহলে এটা হয়ে গেল লব্ধি f - mg, যেই দিকে যায় সেই দিকের বলটা বেশি, সেটা থেকে অপোজিটটা বাদ, সমান কি হয় ma, তাহলে f সমান কত হয় বলো ma প্লাস কত বলো mg, তাহলে m কমন নিলে কত হয়ে যাবে a প্লাস g। এবার কৃতকার্য w সমান কি বল ইন্টু সরণ, f ইন্টু h করে দিলাম। ওকে, বল সরণ একই দিকে হয়েছে। দেখো f এর ভ্যালু কত m ইন্টু কত a প্লাস g, আর এখানে h আর এটা w, চলো ভ্যালু বসাই। 230 জুল কার্য, ভর কত 10 কেজি, এ চেয়েছে, জি এর ভ্যালু 10, আর হাইট কত বলেছে 2 মিটার। চলো করা যাক, তাহলে 0 0 কেটে গেল, 2কে যদি নিয়ে আসি 23/2 মানে 11.5, তাহলে এ প্লাস 10 সমান কত 11.5, তাহলে এ সমান কত হবে 1.5, যেহেতু 10 বাদ চলে যাবে, তাহলে 1.5 অপশান সি। ঠিক আছে, এবার পরের কোয়েশ্চেনে আসছে, দেখে নাও মেটাই। পরের কোয়েশ্চেনটা কি বলছে দেখো তো, পরেরটা ট্রাই করি। পরেরটা বলছে 1 জুল সমান 1, অপশান দেওয়া আছে, এগুলো কোনটা হবে। আমরা এক্ষুনি বললাম w সমান fs, মানে কস্তিটা লিখতে যাচ্ছি না, ওটা তো এককহীন মাত্রাহীন। তো আমরা এখানে যেটা করব, এটাকে এসআই 1 জুল লিখলাম, তাহলে কী হওয়া উচিত, এসআই এর একক বলের নিউটন, আর দূরত্বর কি মিটার, তাহলে 1 নিউটন মিটার। এটা এক্ষুনি আমরা করলাম, অপশান সি। ঠিক আছে, পরের কোশ্চেনে কি বলছে, 1 কেজি ওয়েট মিটার সমান কত, অপশান দেওয়া আছে। আগে এটুকু মনে রাখবে 1 কেজি ওয়েট মানেটা কি, 1 কেজি ওয়েট মানে হচ্ছে 9.8 নিউটন, আগে এটা মনে রাখো। ঠিক আছে, তাহলে 1 কেজি ওয়েটের জায়গায় কী লিখতে পারি, এখানে কি বলেছে 1 কেজি ওয়েট মিটার, তো 1 কেজি ওয়েট মানে কত লিখতে পারি বলো 9.8 নিউটন ইন্টু মিটার। তো নিউটন মিটার মানে কি বল ইন্টু সরণ, মানে কি কার্য, এই তো নিউটন মিটার মানে কার্য, তাহলে 9.8 জুল, জুলকে বোঝাচ্ছে, অপশান এ। পরের কোয়েশ্চেনে বোঝার চেষ্টা করি, এটা মেটাই। আচ্ছা
পরের যে কোয়েশ্চেনটা আছে এটা একটু বোঝার জন্য ভর কেন্দ্রের একটু কনসেপ্ট লাগবে, ঠিক আছে? যাই হোক, একদম সিম্পল বিষয় এখানে বলে দিচ্ছি। ভর কেন্দ্রে যখন চ্যাপ্টার পড়বো সেখানে তো জানবো ডিটেলসে, তবে এখন একটা জাস্ট মিনিমাম একটু আইডিয়া। দেখো কি বলছে, একটি মসৃণ অনুভূমিক টেবিলের ওপর একটি শিকল রাখা আছে, মানে একটা চেন টাইপস। শিকলের দৈর্ঘ্যের 1/3 অংশ টেবিলের বাইরে ঝুলছে। শিকলের দৈর্ঘ্য L এবং ভর M হলে ঝুলন্ত অংশটিকে টেনে টেবিলের ওপর রাখতে যে কার্য করতে হবে তা হলো অপশান দেওয়া আছে। চলো ভাবা যাক কী করে করব। লেখা হয়েছে, পজ করে লিখে নিও। আচ্ছা দেখো, টেবিল আছে, একটা শিকল, ঠিক আছে, এইভাবে নিচে ঝুলছে। কতটা ঝুলছে বলছে? পুরো দৈর্ঘ্যের 1/3 অংশ, মানে টোটাল দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে? L বোধহয় বলে দিয়েছে। তাহলে টোটালটা L, তাহলে নিচে কতটা ঝুলে আছে? L/3। বলো, আগে এটা বুঝতে পারলাম, তাহলে এটা হয়ে গেল L/3। ক্লিয়ার হয়েছে? ওকে, টোটালটা L, তাহলে এটা L/3। এবার বলো টোটালটার ভর কত? M। তো টোটাল L দৈর্ঘ্যের ভর যদি M হয়, L/3 দৈর্ঘ্যের ভর কত হবে? M/3, স্বাভাবিক। তাহলে এই যে পরিমাণ ভরটা ঝুলন্ত অবস্থায় আছে এর ভর কত বলো? এর ভর হচ্ছে M/3, হ্যাঁ কি না? কত? M/3। কার ভর? এই ঝুলন্ত অংশের ভর, যেটা ঝুলে আছে। এবার একটা বিষয় বলবা এখানে, যে অংশটা ঝুলে আছে এর টোটাল ভরটাকে কোথায় ভাবতে পারি? এটাই হচ্ছে ভর কেন্দ্রের কনসেপ্ট। যেমন এই কলমটার ভর সব জায়গায় ছড়িয়ে আছে এই মার্কারের, তো এই মার্কারের ভরটাকে কোথায় ভাবতে পারি? একদম মিডল পয়েন্টে, হ্যাঁ কি না? ঠিক তেমনই এই ঝুলন্ত অংশের ভরটাকে কোথায় ভাবতে পারি? একদম মিডিলে। মিডিল মানে কত? এটা যদি L/3 হয় তাহলে এটা কত হবে? তারও অর্ধেক, মানে L/3/2 মানে কত? L/6। তাহলে এটা হয়ে যাবে L/6। আর এখানে কি আছে ভাবতে পারি? এখানে কত ভর আছে? M/3 আছে, এটা আমরা ভাবতে পারি। কোথায়? এখানে। বুঝতে পারলাম কি পারলাম না এটুকু বলে? টোটাল ভরটা M/3, তো সব জায়গায় ছড়িয়ে আছে, তো কোথায় আছে ভাবতে পারি? মিড পয়েন্টে। কোথাকার? এই অংশটা, তো এখানে আছে। এবার এই অংশটা ওপর থেকে কত দূরে আছে? অর্ধেক দূরত্বে থাকবে অবশ্যই, L/3, তাহলে অর্ধেকটা কত হবে? 2 দিয়ে ভাগ করে L/6। এবার ভালো করে ভাবো, এখন তুমি এটা ভাবিও না যে এখানে শিকলের নিচের অংশটা আছে, এইভাবে ভাবো যে এখানে একটা ভর আছে, এটাকে আমি টেবিলের ওপরে তুলবো, মানে এটাকে এখানে নিয়ে যাব। তাহলে কার্য কত হবে? তো W সমান কি? Fs cos θ। তো এখানে F × S লিখো। কেন cos θ লিখছে না বোঝাচ্ছি। F মানে কি? নিচে কি ক্রিয়া করবে? mg। তো mg মানেটা কি? M/3 × g, যেটা ভর সেটাই M/3 × g। আর কতটা তুলবো? কতটা উপরে নিয়ে যাব? সরণ কতটা ঘটলো? এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি। টোটাল ভরটাকে তো মিডিলে ভেবেছি, হ্যাঁ কি না? তো এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি, ওপরে তুলছি, মানে L/6। তাহলে কত হচ্ছে? mgl/3 × 6 18। বুঝতে পারলাম তাহলে? এবার ভালো করে দেখো, তুলছি ওপরে, হ্যাঁ কি না? এটা তুমি দুই রকমভাবে বুঝতে পারো। এটাকে তুমি ভাবতে পারো যে অভিকর্ষের বিরুদ্ধে তুলছি। তাহলে বলো তো, ওপরে তুলছিলাম আর নিচে অভিকর্ষ বল, মিডিল অ্যাঙ্গেল কত? 180। তাহলে cos 180 হওয়া উচিত ছিল, তাহলে -1। তাহলে এখানে মাইনাস বসাতে পারো, কিচ্ছু যায় আসে না। কিন্তু আমরা সাধারণত কোনো হাইটে বস্তুকে নিয়ে যাওয়ার সময় আমরা শুধু মানটাই লিখি সাধারণত, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। বুঝতে পারলাম তাহলে? আচ্ছা দেখে নিও। তো mgl/18 ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার পরের অঙ্কে চলে আসছি। পরের অঙ্ক বলতে এবার আমরা নেক্সট টপিকে চলে আসবো। আমরা এবার যে নেক্সট টপিকটা পড়বো সেটা হচ্ছে ক্ষমতা। চলো ক্ষমতায় চলে আসি। হয়েছে এই পর্যন্ত? এবার আমরা ক্ষমতায় চলে আসছি, দিয়ে তারপরে আমরা ক্ষমতার অঙ্ক করব। হয়েছে? তো নেক্সট টপিক তাহলে কি? কার্য হয়ে গেল, নেক্সট টপিক হয়ে গেল এবার আমাদের ক্ষমতা। টিকে দিই এখানে, যে নেক্সট টপিক হয়ে গেল আমাদের ক্ষমতা। তো চলো ক্ষমতা বলে পয়েন্ট করে দিচ্ছি। ক্ষমতাটা কি? কার্য করার হার, হ্যাঁ কি না? তো ক্ষমতাকে P দিয়ে লিখলাম, কার্য করার হার মানে কার্য/সময়, এটা তো ক্ষমতা, এটা একটা ফর্মুলা হয়ে গেল। তাহলে কার্য করার হারকেই ক্ষমতা বলে। এর মানে কি একটু বোঝার চেষ্টা করি, দেখে নাও। মনে করো দুজন ব্যক্তি আছে, ব্যক্তি দুটোর কাজ হচ্ছে একটা হাইট থেকে, দুটো ব্যক্তি আছে, এদের দুজনের কাজ হচ্ছে একটা বস্তু নিচে আছে, এখান থেকে মাথায় তোলা। দুটোরই ভর সেম, বস্তু দুটো একদম অভিন্ন, মানে একই রকম ভর সেম, তাদের হাইটও সেম, তারা তুলে জাস্ট মাথায় রাখবে। তো দেখা গেল তার মানে কার্য তো সেমই হচ্ছে, কারণ ভর সেম, মানে নিচে কত ক্রিয়া করবে? mg। আর একই হাইটে তুলছি, তাহলে সরণ mgh, তাহলে কার্য তো সেম, হ্যাঁ কি না? দুজনেরই। কিন্তু দেখা গেল এ খুব তাড়াতাড়ি তুলে নিল, এর একটু তুলতে বেশি সময় লাগলো,
তাহলে কার ক্ষমতা বেশি, যে তাড়াতাড়ি কাজ করতে পারবে? এটাই হচ্ছে কার্য করার ক্ষমতা। ঠিক আছে, ক্ষমতা মানে কার্য করার, কি বলতে পারো, সময়ের সাপেক্ষে কার্য করার যেটা হার, মানে কে কত তাড়াতাড়ি কাজ করতে পারছে সেটাই তার ক্ষমতা। কারণ সময় যত কম লাগবে ক্ষমতা তত কী হবে, বেশি। যেটা এক্ষুনি বললাম, এ তাড়াতাড়ি মাথায় তুলে নিয়েছে, তাহলে সময় খুব কম, তাহলে এর কার্য করার হারটা অনেক বেশি, তাহলে এর ক্ষমতা বেশি। এর বেশি সময় লেগেছে, সময় বেশি মানে এর ক্ষমতা ছিল কম। এইভাবে আমরা তুলনা করতে পারি। তাহলে আমরা ক্ষমতাকে এইভাবে সময়ের সাথে বুঝতে পারি। হয়েছে? আচ্ছা, ডাব্লিউ মানে কি মনে করার চেষ্টা করো, এফ ডট এস, হ্যাঁ কি না, বাই টি। এবার এস বাই টি এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, এফ ভেক্টর সমান কি এস ভেক্টর বাই টি। সরণ বাই সময় কী হয়, বেগ। তাহলে পি এর আর একটা ফর্মুলা পেয়ে গেলাম, এফ ডট ভি। এই ফর্মুলা দিয়ে ম্যাথস আসে, বুঝতে পারলাম। আমরা যে ফর্মুলা দিয়ে বেশি অঙ্ক করবো, আমি দুটোই বলে দিচ্ছি। অঙ্কে যদি ভেক্টর ফর্মে বল আর বেগ থাকে এটা ইউজ করবা, আর যদি ভেক্টর ফর্ম না থাকে শুধু মান বলা থাকে এফ বি, এটা ইউজ করে নিও, তাহলেই হবে। বেগটা এখানে কি, ভিটা এখানে কি, এস বাই টি, বেগ। ঠিক আছে, ভিটা হচ্ছে বেগ। বুঝতে পারলাম কি পারলাম না, সরণ বাই সময়। এবার শোনো, আর একটা ফর্মুলা ক্ষমতার ক্ষেত্রে খুব ইউজ হবে, সেটা কি আমি একটু লিখেই দিচ্ছি। এম ভরের বস্তুকে এইচ উচ্চতায় তুলতে কৃতকার্য বা নিয়ে যেতে কৃতকার্য। আগে এই ফর্মুলাটা মনে রাখবা। কৃতকার্যের ফর্মুলা কি, একটা এম ভরের বস্তু আছে, তাহলে নিচে কত ক্রিয়া করছে যেটা এক্ষুনি দেখালাম, এমজি, আর তাকে কত হাইটে নিয়ে যাচ্ছি মনে করো, এইচ হাইটে নিয়ে যাচ্ছি, তাহলে কত কার্য হলো, কার্য মানে কি বল ইন্টু সরণ, তাহলে এমজি ইন্টু এইচ, তাহলে ডাব্লিউ সমান এমজি এইচ। মাথায় ঢুকলো? অবশ্যই এমজির সাপেক্ষে ভাবলে এখানে মাইনাস হওয়া উচিত, কারণ নিচে এমজি, ওপরে নিয়ে যাচ্ছি, মিডিলে কত 180, কিন্তু আমরা কি বললাম, বারবার রিপিট করছি, আমরা শুধু মানটা দেখছি এখানে। তাহলে ক্ষমতা সমান কী হওয়া উচিত, তাহলে ক্ষমতা সমান হওয়া উচিত, ডাব্লুর জায়গায় কী বসে দিলাম, এমজি এইচ, আর সময় কি টি। তোমাদের আমি বলেই দিচ্ছি বেশিরভাগ অঙ্ক এই দুটো ফর্মুলা দিয়ে হয়ে যাবে ক্ষমতার, আমি দাগ দিয়েই দিলাম। ক্ষমতা মানে এই দুটো ফর্মুলা মনে রাখে, বেশিরভাগ অঙ্ক হয়ে যাবে। এম ভরের বস্তুকে কোনো হাইটে তুলছে, এমজি এইচ বাই টি ইউজ করে নাও, আর বেগ আর বল বলছে এটা ইউজ করে নাও। চলো ক্ষমতার একক মাত্রাগুলো লিখে নিই। একক সিজিএস এসআই, মানে সিজিএস একক কি, কার্য বাই সময়, মানে আর্গ পার সেকেন্ড। এসআই কি বলো, জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ডকে ওয়াট বলা হয়, ডাব্লু দিয়ে লেখা হয়, ডাব্লু মানে আবার ফের কার্য ভাবিও না, এটা ওয়াট লিখে দিলাম। লেখার প্রসেস হয় ক্যাপিটাল লিখো বা ওয়াট লিখলে পুরো স্মলে লিখো, ঠিক আছে। আচ্ছা চলো, মাত্রা কি হবে বলো, মাত্রা কি, কার্যের মাত্রা বাই সময়ের মাত্রা। কার্যের মাত্রা কি, এম এল স্কোয়ার টি ইনভার্স 2, সময়ের মাত্রা টি, তাহলে কত হলো, এম এল স্কোয়ার টি ইনভার্স 3 হয়ে গেল, এটা ক্ষমতার মাত্রা, কার্যমাত্রা হয়ে গেল। আচ্ছা, আর একটা ক্ষমতার একটু তাহলে সম্পর্ক মনে রাখে আমাদের প্রয়োজনে, 1 এইচপি মানে 746 ওয়াট, এটা একটু জাস্ট মনে রেখে দিও। এইচপিও একটা হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা, ক্ষমতার একক হয়, ঠিক আছে। এটা একটু মনে রেখে দিও যে 1 এইচপি মানে 746 ওয়াট হয়, এটা কখনো শর্ট কোয়েশ্চেন হিসেবে চেয়ে নেয়, তাহলে বুঝতে পারলাম। আচ্ছা, একটা আমি সম্পর্ক লিখাতে ভুলে গেছিলাম, তোমরা জানো কার্যের সময় লিখতে ভুলে গেছিলাম, 1 জুল মানে কত আর 10⁻7 আর্গ, এটা একটু লিখাতে ভুলে গেছিলাম, আমি একটু লিখিয়ে দিলাম, ঠিক আছে। এটা ছিল জুল আর আর্গের মধ্যে একটা সম্পর্ক, তখন লিখাইনি বলে লিখিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমরা ডিরেক্ট অঙ্কে চলে আসছি, এই ছিল ক্ষমতার বিষয়। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি বস্তুর ওপর 60i ক্যাপ প্লাস 15j ক্যাপ মাইনাস 3k ক্যাপ নিউটন বল প্রযুক্ত হলে 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ মিটার পার সেকেন্ড বেগ উৎপন্ন হয়, তাহলে তাৎক্ষণিক ক্ষমতা হবে, অপশান দেওয়া আছে। তো বুঝতে পারছো বল আর বেগ, তাহলে তাৎক্ষণিক ক্ষমতা মানে কি, পি সমান এফ ডট ভি। এফের ভ্যালু কত, 60i ক্যাপ প্লাস 15j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, আর এফ ভেক্টর সমান 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, তাহলে কত হবে, 62 120 প্লাস মাইনাস মাইনাস 4 15 মানে 60 5 মাইনাস 15 কত হলো 75। তো 120 থেকে 75 বাদ, তাহলে কত হয়ে যাচ্ছে 75, তাহলে 25 আর 20 45 ওয়াট, অপশান সি। দেখে নাও, ঠিক আছে, সে শুধু ডট করে দাও তাহলেই তো হলো। ডট মানে কি, আয়ের সাথে আয়, জের সাথে যে, কে এর সাথে কে, হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, এক ব্যক্তি 3 সেকেন্ড সময়ে মাটি থেকে 2 মিটার উঁচুতে 300 কেজি ভর তুললো, লোকটি কত ক্ষমতা প্রয়োগ করলো। আচ্ছা চলো করা যাক। একটা হাইটে তুলছে মানে কি ফর্মুলা মনে আছে, পি সমান mgh/t,
ডাব্লিউ বাই টি থেকে mgh/t, হাইটে তুলছে মানে mgh/t। এম এর ভর কত ভর তুলছে 300 কেজি, জি এর ভ্যালু 9.8, হচ্ছে সব এসআই, এইচ হাইট 2 মিটার, বাই সময় টি কত সেকেন্ডে 3 সেকেন্ডে। চলো কাটাকাটি করি, 3 এটা কাটাই করলে 100 হয়ে যাবে, 9.8 মানে কত হয়ে যাবে 2 দিয়ে 19.6 মানে 01960। দেখে নাও অপশান ডি। বুঝতে পারলাম, কোনো হাইটে তুললে মানে mgh/t, এই ফর্মুলা ইউজ করবো ক্ষমতা চাইলে। পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, একটি পাম্প প্রতি মিনিটে 100 লিটার জল 10 মিটার উচ্চতায় তুলতে পারে। পাম্পের ক্ষমতা দেখো, একটা হাইটে তুলছে মানে mgh/t, হাইটে তোলা মানে mgh/t। এবার একটা জিনিস মনে রাখবা, এটা মাত্র জলের ক্ষেত্রে, জলের ক্ষেত্রে লিটার আর কেজি একই, মনে রাখিও, লিটার কি সে কেজি আয়তন, কিন্তু কেজি তো ভর, হ্যাঁ কি না? তো জলের ক্ষেত্রে এটা মনে রাখবা, যত লিটার তত কেজি, এটা একটা শর্ট ফর্ম মনে রাখিও, খুব কাজে লাগবে, ঠিক আছে? তার মানে কত কেজি 100 কেজি, তার মানে 100, বুঝতে পারলাম 100 কেজি। জি এর ভ্যালু কিছু বলেনি তাই তো, চলো আমি 10 ধরে নিচ্ছি, তাহলে আশেপাশে একটা ভ্যালু আসবে। আচ্ছা এইচ এর ভ্যালু অবশ্যই জি এর ভ্যালু উল্লেখ থাকবে, আর না বললে 9.8 সাধারণত নিয়ম, কিন্তু যেহেতু এমসিকিউ কাছাকাছি ধরে নেব, জি 10 ধরে নিলাম। এইচ কত হাইটে নিয়ে গেছে গো দেখো তো 10 মিটার, বাই টাইম কত পাম্প প্রতি মিনিট মানে কত 60 সেকেন্ড, তাহলে একটা জিরো কেটে দিলাম, তাহলে 1000/6। এবার তুমি ভালো করে ভেবে দেখো 1000/6কে ভাগ করলে কত পাওয়া যেতে পারে, 16 হবে, অসম্ভব, 1 পয়েন্ট হবে, এগুলো তো হবেই না, 6 দিয়ে ভাগ করছি, তো 6 15 কত হয় 90, ঠিক আছে তাই তো, তার মানে কি 150-র বেশি হওয়া উচিত। দেখো একটু আইডিয়া নাও, 6 × 6 1 0, তাই তো, তাহলে কত আসছে 4 0, সরি 4 0, 6 6 36, আবার 4 0, 6 6 36 পয়েন্ট, মানে বুঝতে পারছো, এই তো আমি যেহেতু 10 ধরেছি অবশ্যই 9.8 ধরে করেছি, আশেপাশেটা নিতে হবে, এই হচ্ছে বিষয়, বুঝতে পারলাম। আচ্ছা পরের কোয়েশ্চেন দেখে নাও কী বলছে। অপরিবর্তিত ক্ষমতা প্রয়োগ করে একটি মেশিন একটি বস্তুকে সরলরেখা বরাবর চালিয়ে নিয়ে যাচ্ছে টি সময়ে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব। ভালো করে দেখ একটা জিনিস, ক্ষমতা এখানে ধ্রুবক বলেছে, এটা খুব গুরুত্বপূর্ণ, ক্ষমতাটা কিন্তু ধ্রুবক। কী করে বুঝলাম? অপরিবর্তিত ক্ষমতা। এবার এই অঙ্কটা তোমরা যদি বইয়ে দেখো, এটা WBJ 2011 কোশ্চেন, বইয়ে যদি দেখো প্রুফটা মিনিমাম 1 পেজ, 2 বার ইন্টিগ্রেশন করতে হবে, তারপর আসবে। আমি শর্ট ফর্ম বলছি, দেখে নাও। ক্ষমতার মাত্রা কি বলো, mL/T⁻3, ধ্রুবক তো, চলো কে ধরে নিলাম বা কিছু একটা, ক্লিয়ার? কার কার মধ্যে সম্পর্ক চেয়েছে? অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব মানে কি এল, আর সময় মানে টি। তাহলে বলো এল সমান কি লিখতে পারি, K/M, কত ও পাশে গেলে টি প্লাস হয়ে গেল, ক্লিয়ার, mL², সরি, তাহলে এটা তো ধ্রুবক, তাহলে L² ভ্যারিজেস কি T³, তাহলে L ভ্যারিজেস কি T⁻3/2। এটা আমরা কেন করতে পারলাম বলো তো? এই কারণে করতে পারলাম, পি যেহেতু ধ্রুবক তাহলে এই পার্টটা ধ্রুবক হবে। এবার এম তো ভর ধ্রুবক, তাহলে এল আর টি এর মধ্যে সম্পর্ক, এভাবে আমরা ডিরেক্ট এই অঙ্কটা করতে পারি। তুমি যদি তাহলে কত, এটা মানে কি কিউব, হাফ মানে কি রুট, হাফ মানে রুট, আর T³ মানে কোনটা আছে দেখো সমানুপাতিক, এগুলো সমানুপাতিক, এগুলো আলফা ভাবিও না, এগুলো সমানুপাতিক। কার সমানুপাতিক হবে? দূরত্বটা। ডিরেক্ট করতে পারি এইভাবে। আগে বললাম এই কোয়েশ্চেনটা যদি দেখো অ্যাকচুয়াল যেভাবে করেছে, ইন্টিগ্রেশন 2-3 বার করে করেছে, ওতে ঝামেলা করার প্রয়োজনই নেই, ডিরেক্ট করে দিলাম, হয়েছে। আচ্ছা পরেরটা কি বলছে দেখো, অনুভূমিকার সঙ্গে থিটা কোণে আনত একটি রাস্তা বরাবর এম ভরের একটি গাড়ি স্থির দ্রুতি নিয়ে উঠছে। রাস্তা ও চাকার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে গাড়ির ইঞ্জিনের ক্ষমতা হবে, অপশন দেওয়া আছে, ঠিক আছে। স্থির দ্রুতি ভি নিয়ে, এখানে ভি লেখা উচিত ছিল, স্থির দ্রুতি ভি নিয়ে। চিত্রটা এরকম, দেখে না, এটা ঘর্ষণের কনসেপ্ট লাগবে, দেখে নাও, এটা হচ্ছে একটা থিটার নতিকোণে একটা গাড়ি ওপরে উঠছে, ঠিক আছে, দেখে নাও স্থির বেগে উঠছে, মানে ওপরের ফোর্স আর নিচের ফোর্স কি সমান, তো নিচে কোন কোন বল ক্রিয়া করছে, একটু চিত্রটা মনে করার চেষ্টা করো, আমি এটা এইভাবে এঁকে দিচ্ছি, বুঝতে বেশি সুবিধা হবে। ওপরে মনে আছে এটা এন হয়, নিচেরটা কি হয় মনে আছে mg cos থিটা হয়, হ্যাঁ কিনা, এ পাশে কি হয় মনে আছে mg sin থিটা হয়, হ্যাঁ কিনা। যেহেতু ওপরে যাচ্ছে ঘর্ষণ বল নিচে, এফ নিচে, ক্লিয়ার। তাহলে বলো যেহেতু ওপরে যাচ্ছে তাহলে ওপরের দিকে অবশ্যই একটা ফোর্স লাগছে, আর যেহেতু স্থির বেগ নিয়ে যাচ্ছে ওপরে আর নিচের ফোর্স কি সমান, হ্যাঁ কিনা। তাহলে কার্য না ক্ষমতা পি সমান কি এফ ইন্টু ভি, বল ইন্টু কি বলো
বেগ। তো বল কোনটা? ওপরে যাচ্ছে স্থির বেগ নিয়ে, দ্রুতি নিয়ে, তাহলে ওপরে আর নিচের মানটা কি? সমান। স্থির দ্রুতি মানে কি? নেট ফোর্স কত? 0। কোনো বস্তু স্থির থাকা আর একই সমবেগে যাওয়া, দুই ক্ষেত্রে নেট ফোর্স কি হয়? 0 হয়। তাহলে যেহেতু স্থির বেগে যাচ্ছে, ওপর আর নিচের ফোর্স 0, তাহলে এফের জায়গায় কি লিখতে পারি বলো? mg সাইন থিটা প্লাস স্মল এফ, স্মল এফটা ঘর্ষণ বল হয়ে গেল। mg সাইন থিটা রেখে দিলাম। এবার বলো ঘর্ষণ বলটা কি হবে? এফ মানে কি ফর্মুলা হয়? এফ সমান মিউ এন, আমরা জানি। এন মানে কি লিখতে পারি? mj cos থিটা, তাহলে মিউ mj cos থিটা এখানে লিখে দাও, প্লাস মিউ mg cos থিটা, এটা কত বলো? ভি। mg কমন নিয়ে নিলাম, সাইন থিটা প্লাস মিউ cos থিটা, এখানে ভি। দেখে নাও, এটা অপশান। mg হবে, ভি হবে, mg হবে ভি, সাইন থিটা প্লাস মিউ cos থিটা, অপশান এ। বুঝতে পারলাম তাহলে কিভাবে হলো? এইভাবে করতে হবে। পরিষ্কার? একই দ্রুতি নিয়ে যাচ্ছে, ওপরের নিচের ফোর্স সমান। ক্লিয়ার? আচ্ছা দেখে নাও পরের কোয়েশ্চেন। দেখো ক্ষমতা মানে এফ ইন্টু ভি, এটা বেশি কার্যকর আমাদের। পরের কোয়েশ্চেন, দুটো কেস আছে কিন্তু লেখচিত্র সেম দিয়েছি, যেহেতু উত্তর সেম হবে। বলছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে বলে দেবে ক্ষমতা ও সময়ের লেখচিত্র কোনটি? অপশান দিয়ে দিবে। বা বলতে পারে একটি বস্তু মোটর গাড়ি দ্বারা সরল রেখা বরাবর চালিত হচ্ছে, তাহলে মোটর গাড়ির ক্ষমতা আর সময়ের লেখচিত্র কোনটা? মোটর দ্বারা চালিত হচ্ছে মানে কি? একটা গাড়ি মনে করে একটা বস্তুকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে, এই হচ্ছে বিষয়। একটা বস্তু একটা গাড়িকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে। কেমন বলে? স্থির বলে, নির্দিষ্ট বলে চালিত করছে, তাহলে বলের মানে এখানে সেম। বুঝতে পারলাম? আর এক্ষেত্রে কি বলছে? একটা বস্তুকে অবাধে নিচে পড়ছে। চলো দুই ক্ষেত্রেই দেখবো। অবাধেটা বোঝো, দুটো সেম। ক্ষমতা পি সমান কি? এফ ইন্টু ভি। অবাধে নিচে পড়ছে, নিচে পড়ে মানে কোন বল ক্রিয়া করছে? এমজি। ঠিক আছে, এবার ধরে নাও একটা বস্তু ভি সমান ইউ প্লাস এটি হয়তো অবাধে পড়ছে, তাহলে অবশ্যই কোনো একটা হাইট থেকে প্রথমে ছেড়েছিলাম বলে তো পড়ছে, তো ছেড়েছিলাম মানে 0, আর এর জায়গায় জি বসাতে পারি কারণ নিচে পড়ছে, তাহলে এ সমান ভি সমান জিটি হলো, তাহলে জিটি, তাহলে কী পেলাম বলো? এম জি স্কোয়ার টি। তাহলে পি আর টি পরস্পরের কি? সমানুপাতিক, কারণ এম কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, তাহলে সমানুপাতিক মানে কি? মূলবিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, এটাও দেখে নিতে পারো। একটি গাড়ি একটি নির্দিষ্ট বল দ্বারা চালিত হচ্ছে, তাহলে এটা গাড়ির ক্ষেত্রে এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর দেখো সেম ওটাই, পি সমান এফ ইন্টু ভি, এফটা কনস্ট্যান্ট, এখানে গাড়ির বেগটা কনস্ট্যান্ট, তো ভি সমান কি ফর্মুলা? সে একই রকম, ইউ প্লাস এটি। তো ধরে নিলাম প্রথমে বস্তুটা কি স্থির অবস্থায় ছিল, তাহলে এটি একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে যাচ্ছে, নির্দিষ্ট বলে চালিত হচ্ছে। ঠিক আছে, তাহলে ত্বরণটা কি? ফিক্সড হবে, তাহলে পি সমানুপাতিক কি? টি। যেভাবে ভাববে। বুঝতে পারলাম তাহলে? তো এইভাবে করতে পারো মূলবিন্দুগামী সরলরেখা। দেখে নাও তাহলে। আরও কিছু ক্ষমতা কার্যের অঙ্ক, ওটা কার্যশক্তি উপপাদ্য যখন পড়বো তখন করব। আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।